আচ্ছা, চোখের জলের রং কি? আমরা যে কষ্ট করে ব্যবসাটা তুলছে বলার মতন নেই। আনন্দ বা কষ্টের কান্নার ভিন্নতাই বাকি। পরিশ্রম কি কখনো বৃথা যায়? সকাল বিকাল 700 লিটার কালেকশন হয়। আমি তো মনে করি আমার মায়ের মতো আর কোনো মা হয় না। দুঃসময় যারা পাশে থাকে তাদের কি ভোলা যায়? নাউরমালার যে মহাজন আপেল, তা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে ওই সময়ের জন্য। এই ভালোবাসার উৎস কোথায়? এ মেশিন মানুষের জন্য, মানবতার জন্য। আজকের গল্প শুরু করছি পল্লীকবি জসীমউদ্দিনের আসমানি কবিতার মাধ্যমে। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। আমরা আজ আক্ষরিক অর্থে আসমানিদের বাড়িতে না এলেও যার বাড়িতে এসেছি তার জীবনের সংগ্রামের ইতিহাস যেমন আছে, তেমনি আছে একটি অদম্য সাহসী জীবনের গল্প, যার সাথে কবির কবিতার আসমানি চরিত্রের মিল অনেকটাই। দীপালি রানী বগুড়া জেলা শহরের অদূরে ছাগলধরা গ্রামে বাস করেন 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে। অল্প বয়সে স্বামীকে হারানোর পর ঘরের একমাত্র ছেলেটি হয়ে ওঠে ভরসা। তবু ঠিক কি করবেন, কিভাবে সংসার চলবে, কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। এক পর্যায়ে ছেলেকে নিয়ে গ্রামের ক্ষুদ্র খামারিদের থেকে দুধ সংগ্রহের কাজ শুরু করেন। উদ্দেশ্য বড় ব্যবসায়ীদের কাছে দুধের যোগান দেয়া। কিন্তু সে পথ কেমন ছিল? মানে অত কষ্টের কথা কইলে আমরা যে কষ্ট করে ব্যবসাটা তুলছে বলার মতন নেই। আমার স্বামী মারা গেছে 3 বছরেতে স্বপন থেকে চলে। আমার স্বামী স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আমাকে দিন পথ যায় না। সেই ছেল আমার এসএসসি পরীক্ষা দিছে, দিয়ে ছেলেকে আমি ঢাকার চাকরি পাঠামো। তো একটা চ্যাংড়ার কাছে ওই দুধ তুলেছিল, তাই 600 টাকা মাস দিচ্ছিল। দেওয়ার পরে আমি চাকরি পাঠামো, ছেল সব কিছু কিনে টিনে রেডি করছি। ছেল করছে আমি চাকরি যাম না মা, আর কাকি কষে। তো কোনো ছেলের মনটা নিচ্ছে না, আমি যদি পাঠাই তাহলে ছেল কবি যে আমার ভবিষ্যৎ আমার মাই খাচ্ছে। শোন আমি আবার পাঠাইনি না, এবারে কইছি বাবা তোমার যেটা করলে খুশি হয় সেটা করো। পরের দিনে সকালবেলা সাইকেল নিয়ে গোটাল গ্রাম ঘুরছি, কেউ আমাকে দুধ দেয়নি। কার্তিক দাস দীপালি রানীর প্রথম সন্তান, 3 ভাই বোনের মধ্যে বড়। অল্প বয়সেই দেখেছেন জীবনের কঠিন সব বাস্তবতা। রোজ মানুষের কাছে কাজের মিনতি নিয়ে গেছেন আর রোজ ফেরত এসেছেন। আমার মামা দুধের ব্যবসা করে। পরে আমি বলতেছিলাম যে মামা আমাকে একটু হেল্প করা লাগবে। পরে আমার মা ওই মামার পা পর্যন্ত ধরছে, কিন্তু তাও আমাকে এইটুকু হেল্পও করেনি। কিছুদিন আগে দীপালি রানী ও তার ছেলে কার্তিক দাস সোর্স অফ অ্যাগ্রো থেকে কিনেছেন ক্রিম সেপারেটর মেশিন। সেটি ওনাদের সাফল্যে কতটা প্রভাব রেখেছে সেটাও জানার চেষ্টা করেছি আমরা। আজ থেকে 1 বছর আগেকার, তখন আমি ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ করেই তখন ওই ক্রিম সেপারেটর মেশিনটা আমি দেখছিলাম। তখন আমি ভাবলাম যে এরকম ডাবল ইনকাম, ওই বিষয়টা আমি তখন মাথায় নিলাম। পরে আবার রিসার্চ করলাম, দেখলাম ইউটিউবে দেখে দুকে। পরে হুটহাট করে একদিন সিদ্ধান্ত নেওয়া হলো, মাকে বললাম যে তাহলে ঘির ব্যবসা শুরু করলে কীরকম হয়। পরে মা বললো যে তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। মা ছাড়া আমি কাউকে আমার সাকসেসফুল পাইনি, কারণ আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আমি তো মনে করি আমার মায়ের মতো আর কোনো মা হয় না। ওনাদের জীবন সংগ্রামের কথা শুনতে শুনতে আমাদের চোখও ভিজে উঠেছে, হৃদয় কিছুটা ভারাক্রান্ত। এমন সময় কার্তিক ছুটলেন বাজারে। উদ্দেশ্য দুপুরে খেয়ে যেতে হবে আমাদের। বাধা দেবার স্বাদ বা সাধ্য কোনোটাই ছিল না আমাদের। দুপুরের খাবারের আগের সময়টায় কথা হলো তাদের পাড়া প্রতিবেশীদের সাথে। সপ্তাহে বিল দিচ্ছে, সপ্তাহে বিল দিচ্ছে, ব্যবহার ভালো রাখতে। গ্রামে তো দুধের খামারেরা যারা গরু টরু বলে
উন্নতি করতেছে? উন্নতি করতেছে। যাক, এদের জন্য দোয়া রাখেন সবসময়। মানুষ ভালো থাকাই তো সে দোয়া রাখা যায়। কষ্ট যদি তাদের কষ্ট যাতে না থাকে সেটাই তো ভালো, তার জন্য দোয়া রাখা হয়। সবার সাথে কথা বলতে বলতে আর গ্রামের প্রকৃতি দেখতে দেখতে খাবারের ডাক এসে গেল। এত আয়োজন দেখে সত্যিই আমাদের মুখ থেকে কথা সরছিল না, আমরা শুধু শুনছিলাম। আপনারা আছেন, আমরা অনেক খুশি হয়েছি আজকে। এত আয়োজন তো করতে আরে না, এটা আপনি কি বলেন, এটা সামান্য আপনাদের জন্য। খাওয়া শেষ করে বিদায় নিতে গেলাম। হৃদয় ও চোখ আবার ভিজে উঠল। জানি না আবার কবে দেখা হবে ওনাদের সাথে, তবে চাই এই দীপালি রানী ও কার্তিক দাসের মতো মানুষেরা সাফল্যের উচ্চ শিখরে উঠুক, আর সেসব গল্পের পেছনের নায়ক হয়ে থাকুক সোর্স অফ অ্যাগ্রো।